বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝছেন যে আজকে কি আপনাদেরকে জানাবো আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের গত 3 বছরে এই খামারে টোটাল লস হচ্ছে 5 লাখ টাকা। তো 5 লাখ টাকা আসলে কিভাবে লস হলো এই বিষয়টা যদি আপনার জানা থাকে হয়তো এই ভুলগুলো আপনি কখনোই করবেন না। সে কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করা বিষয়টা। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আসলে বন্ধুরা, কিভাবে আমাদের গত 3 বছরের খামারে 5 লাখ টাকা লস হয়েছে আর কি ভুলগুলো আমরা করছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি আর কি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে আপনাদেরকে আজকে জানাবো আমাদের খামারে গত 3 বছরে কিভাবে কি ভুলগুলোর কারণে আমাদের এখানে 5 লক্ষ টাকা লস হয়েছে সেটাই বলতেছিলাম। তো একটা বিষয় মনে রাখবেন যে অভিজ্ঞ লোক ছাড়া যদি আপনি খামার শুরু করেন, আপনি নিজে যদি না থাকেন সেখানে, সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি শুরু থেকে। তারপরে হচ্ছে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন লোক পাওয়ার পরে যদি আপনার কিছু ভুলের কারণে যদি সেটা হয় তাহলেও আপনার লস হবে। কারণ কিছু কিছু ডিসিশন হয়তো আমরা নতুন খামারি বিদায়, আর খামার যারা প্রথমে নতুন শুরু করে তারা অবশ্যই এই ভুলগুলো বেশিরভাগ খামারি করে থাকে আর কি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব যে আপনারা শুরু থেকেই যাতে এই ধরনের লসের সম্মুখীন না হন। আমাদের ভিডিওগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন। আমরা এক এক করে গত 7 বছরের আমার অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ আমি আমার চোখের দেখায় কয়েকটা খামার এই পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আমি তো জানি, অন্তত কাছ থেকে দেখছি যে খামারগুলো কেন বন্ধ হয়ে গেছে, কী কারণে খামারগুলো লস হয়েছে। তো যাই হোক, আমরা আসলে ভিডিওটা হয়তো লং হইতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো মূলত হচ্ছে এই খামারের কথাটা বলি। এই খামারের প্রথম যখন খামার শুরু করা হয়েছিল তখন 5টা গাভী ছিল। পাবনা সিরাজগঞ্জ থেকে গাভীগুলোকে খামারে নিয়ে আসা হয়, তখন আমি এই খামারে ছিলাম না। পরবর্তীতে আমি বিষয়টা জানতে পারি আর কি। তো প্রথম অবস্থায় দুইটা বাছুর মারা গেছে। একটা বাছুর পাতলা পায়খানা করতে করতে মারা গেছিলো। তো যে উনি খামারের দায়িত্ব ছিল উনি অতটা অভিজ্ঞ ছিল না, এই কারণে উনি ওষুধ খাওয়াতে যাইয়া একটা পাতলা পায়খানা হয়েছিল, আর একটা হচ্ছে মানে শ্বাসনালীতে ওরও মানে দুইটা, একটা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে এমনি, আর আরেকটা হচ্ছে যে আপনার অতিরিক্ত দুধ খাওয়ার কারণে পাতলা পায়খানা হয়ে গেছিলো আর কি। আসলে ওই লোকটা অনভিজ্ঞ থাকার কারণে আসলে কোন গাভীকে কোন বাছুরকে কতটুকু দুধ খাওয়াতে হবে ওইটা হয়তো উনি বুঝে নাই, সে কারণে অতিরিক্ত দুধ খাওয়ার কারণে আর আরেকটা বাছুর এমনিতেই পাতলা পায়খানা হয়ে মারা গেছে। একটা পাতলা পায়খানা হয়ে মারা গেছে, আর আরেকটা হচ্ছে যে পাতলা পায়খানা হয়েছিল ওষুধ খাওয়ানোর পরে ওই ওষুধটা শ্বাসনালীতে চলে গেছে। তো শ্বাসনালীতে যাওয়ার কারণে দুইটা বাচ্চা মারা গেছে। এই ভুলটা হচ্ছে, এখানে যে ভুলটা ছিল সেটা হচ্ছে অনভিজ্ঞ লোক রাখার কারণে উনার ওই দুইটা বাছুর মারা গেছে। হয়তো ওনার ভাগ্যে ছিল না, আল্লাহ রাখে নাই, কিন্তু তারপরে একটা উসিলা বা বিষয় তো আছে। আর এরপরে হচ্ছে যে আরও 4টা বাছুর মারা গেছে। সেটা হচ্ছে যে দুইটা বাছুর মারা গেছে প্রথম FMD টিকা দেওয়ার পরে, মানে সরকারি ভ্যাকসিন দেওয়ার পরে। মানে আমি যখন ওই সময় আমি ছিলাম খামারে, আমি যখন আসছি, যখন ভ্যাকসিন দিবে তখন আমি আমার মালিককে বলছিলাম যে সরকারি ভ্যাকসিন দিয়েন না, কারণ আমি এর আগে 2টা খামারে ছিলাম, দুইটা খামারেই সরকারি ভ্যাকসিন দেওয়ার পরে সমস্যা হয়েছে, বাছুর মারা গেছে, গাভীর বাচ্চা পড়ে গেছে। আর FMD হলে তো কি জ্বালা, সেটা যারা হয়েছে যাদের খামারে যারা এই অসুখের বা রোগের সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন। তো যাই হোক, এখানে তখন আপনার সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছিল। সরকারি ভ্যাকসিনটা দেওয়ার পরে এই যেদিন ভ্যাকসিন দিছে এর 2 দিন পরেই আক্রান্ত হয়েছিল। তো আক্রান্ত হওয়ার কারণে আমরা যে আমাদের ছোট বাছুরগুলো ছিল এগুলো যে ব্যাকআপ কোথাও নিয়ে যাব এ ধরনের কোনো পরিস্থিতি ছিল না। তো সে কারণে না থাকার কারণে আমাদের এখানে 2টা বাছুর মারা গেছে। এগুলা 3 মাসের নিচে ছিল, তো সে কারণে বাছুর 2টা মারা গেছে। তো তাহলে কয়টা হইলো? 4টা বাছুর। তো এইটা কেন ভুল সিদ্ধান্ত, মানে আমি অভিজ্ঞ লোক থাকার পরেও হয়তো বা উনি বুঝতে পারে নাই বিষয়টা। আমি আমার মালিককে দোষ দিচ্ছি না, বিষয়টা বুঝতে পারে নাই, সে কারণে হয়তো বা উনার ভুল হয়েছিল। ভুল হওয়ার কারণে ওই বাছুরগুলা মারা গেছে।
এরপরেও সেম এরপরের বারও যখন আমি উনি এফএমডির টিকা দেওয়ার সময় হয়েছে, ওনাকে আমি আমার বসকে বলছিলাম যে আপনি এবারও সরকারি টিকা ছাড়া অন্য কোনো টিকা দিয়েন না, নাহলে সমস্যা হবে। তো উনি আমাকে প্রশ্ন বললো যে আমি এবার আপনার মহাখালী থেকে সরাসরি আমি নিজে নিয়ে আসব। নিজে নিয়ে আসার পরে আমি মানে ওইগুলো ওইখান থেকে নিয়ে আসলে আর কোনো সমস্যা হবে না। তারপরে উনি ওখান থেকে আপনার মানে থেকে মহাখালী থেকে ভ্যাকসিনটা নিয়ে আসছে এফএমডির। আনার পরে উনি যেটা আপনার সাধারণত ভ্যাকসিন নর্মাল ফ্রিজে রাখতে হয়, তো উনি ওটা বুঝতে পারে নাই। উনি ভাবছিল যে আমি হয়তো ডিপে রাখলেই মনে হয় ভালো থাকবে। তো উনি ঢাকায় ওনার বাসাতেই ওই ভ্যাকসিনটাকে ডিপে রাখছিল। তো ডিপে রাইখা উনি এখানে নিয়ে আসছে আইনে, এরপরেও ডিপে রাখছে। তো তার পরবর্তীতে যেহেতু মানে ভ্যাকসিনটা ওই রোগের জীবন্ত জীবাণু দিয়ে তৈরি করা, সে কারণে হয়েছে কি যে হয়তোবা ডিপে রাখার কারণে ওই জীবাণুগুলো মারা গেছে। তারপরে ভ্যাকসিন দেওয়ার পরে রিয়াকশন করে আবারও 2টা বাছুর মারা গেছে। তো মোট 6টা বাছুর মারা গেছে। 6টা বাছুরের দাম যদি আমরা 70,000 টাকা করেও যদি 6 মাস বা 7 মাস পরে ধরি, তাহলে হচ্ছে 6-7 42,000, তারপরে 4,20,000 টাকা। এরপরে ধরেন আপনার এই দুইবারে ভ্যাকসিন গরুর চিকিৎসা খরচ 2বারে মিনিমাম 80,000 টাকা গেছে। এই হচ্ছে টোটাল 5 লাখ টাকা আমাদের গত 3 বছরের লস। তো আশা করি এই ভুলগুলা করবেন না। আর এর পরবর্তীতে নেক্সট যখন আমরা এফএমডির ভ্যাকসিন দিছি, তা আমরা বেসরকারিটা বাইরে থেকে আনা যেগুলা এগুলা আমরা দিছিলাম। তো দেওয়ার পরে আমাদের খামারে আর ইনশাআল্লাহ এই পর্যন্ত সমস্যা হয় নাই। তো প্রথম অবস্থায় আমার মালিক হয়তো ভুল করার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আপনারা যারা খামার করবেন কখনোই সরকারি ভ্যাকসিনের উপরে নির্ভর করবেন না, কারণ ওখানে ফ্রিজিং ভালো হয় না, বিভিন্ন সমস্যা থাকে। এই কারণে হয়তো অনেক সময় রিয়েকশন করে। কারণ আমি এর আগে আরও 2টা খামারে ছিলাম, সেম একই অবস্থা হয়েছে। আজকে ভ্যাকসিন দিয়ে গেছে, পরের দিন আবার গরু সবগুলো আক্রান্ত হয়ে গেছে। 2টা খামারের সেম একই অবস্থা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা, কি বললাম আপনাদেরকে। তো এই সমস্ত মানে ছোটোখাটো ডিসিশনগুলো নিতে খুব মানে এগুলো হয়তো ছোটোখাটো ডিসিশন আপনাদের কাছে মনে হইতে পারে প্রথম অবস্থায়, কিন্তু এগুলো খুব বড় আকার ধারণ করবে আর শুরুতেই আপনার খামারটাকে ধ্বংস করে দিবে। তো হয়তোবা ওই সময় 2বার যখন হয়েছিল, আমি অভিজ্ঞতা থাকার কারণে এই সমস্যার সম্মুখীনের আগে 2বার হয়েছিলাম বিদায় আমি সহজেই চিকিৎসা করতে পারছি। কিন্তু যদি অনভিজ্ঞ লোক থাকতো সেক্ষেত্রে ওনার ক্ষয়ক্ষতি আরও বেশি হতো। তো নেক্সটে আমরা চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য, যে অনেক সময় হয় কি যে যদি মানে গাভী যদি প্রেগনেন্ট থাকে 6 মাস 7 মাসের পরে বা 3 মাসের পরে, মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় যদি এফএমডি হয়, সেক্ষেত্রে হয় কি বেশিরভাগ গরুরই 99.9% গরুরই বাচ্চা পড়ে যায় আর বিভিন্ন সমস্যা হয়। তো আমার অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখছি, এই খামারে 2বার যখন এফএমডি হয়েছিল, তো আমি একটা বিষয় লক্ষ্য করছি আর একটা মানে এমনভাবে চিকিৎসা করছি যে আমার 7 মাস 8 মাসের গাভীরও বাচ্চা পড়ে যায় নাই। ওরা অসুস্থ হয়েছে, বাচ্চাও অসুস্থভাবে ডেলিভারি হয়েছে পরবর্তীতে। তো কিভাবে করছি আসলে সেটা অবশ্যই একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন। তো ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই, এই যে এই কথাগুলো বলছি বা ভিডিওটা তৈরি করতেছি, রাত্রে আবার বসে এডিটিং করবো, এরপরে আপলোড দিমু। তো বিশাল একটা সময়ের ব্যাপার বা এই করা। তো যাই হোক, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।